বাংলার ১২ ভূঁইয়াদের প্রধান মসনদে আলা বীর ইশাখার দ্বিতীয় রাজধানী কিশোরগঞ্জ জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দা নদীর তীরে এই মধ্যযুগীয় জঙ্গলবাড়ি দুর্গটি অবস্থিত। মহাবীর ইশাখা ১৫৩৬ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন। ১৫৮১ খ্রিস্টাব্দের পর থেকে ১৫৯৯ পর্যন্ত জঙ্গলবাড়িতে অবস্থান করেন এবং ১৫৯৯ সালের ১৭ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর দুর্গে ইন্তেকাল করেন। তিনি ছিলেন বাংলার ১২ ভূঁইয়া বা প্রতাপশালী ১২ জন জমিদারদের প্রধান। ইশাখা এবং ১২ জন জমিদার একসাথে বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। ১৫৪৫ সালে শের শাহের পুত্র ইসলাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করার পর ইশাখার বাবা সুলাইমান খাঁ দিল্লির আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাকে হত্যা করে তার দুই নাবালক পুত্র ইশাখা এবং ইসমাইল খাঁকে একদল তুরানি বণিকের নিকট বিক্রি করা হয়। ১৫৬৩ সালে ইশাখার চাচা কুতুব খাঁ রাজকার্যে নিযুক্তি লাভ করে বহু অনুসন্ধানের পর সুদূর তুরান দেশের এক ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই ভ্রাতুষ্পুত্রকে উদ্ধার করেন। এ সময় ইশাখার বয়স মাত্র ২৭ বছর। তাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হলেও ইশাখার আদি নিবাস আফগানিস্তান। মুঘল ও ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ বাংলার জমিদারগণ তাকে গোয়েন্দা মারফতে বাংলায় আসার সংবাদ পাঠালে তিনি ১৪০০ ঘোড়সাওয়ার ২১টি নৌবিহার ও গোলাবারুদ নিয়ে ত্রিপুরা রাজ্যে পৌঁছান। ১৫৮৫ সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন। কোচ রাজা লক্ষণ হাজরা বা ইশাখার কেউ এই দুর্গের স্থপতি নয়। ধারণা করা হয় এটি প্রাক মুসলিম যুগে নির্মিত। তবে ইশাখা জঙ্গলবাড়ি দুর্গ দখল করার পর এর ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন। এই দুর্গ থেকেই পরে তিনি একে একে সোনারগাঁও সহ মোট ২২টি পরগনা দখল করেন। ১৫৯৭ সালে তিনি পাকুন্দিয়ার ১১ সিন্দুরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করেন। আপনারা এখন দেখছেন জঙ্গলবাড়ি দুর্গটিতে বর্তমানে উত্তর দক্ষিণে লম্বা ইটের পাঁচিল দিয়ে ভাগ করা দুটি চত্বর। স্থানীয়রা পাঁচিলটি পরিচিত প্রাসাদ প্রাচীর নামে। দক্ষিণ দিকে একটি তোরণ আছে। তোরণটির সামনের দিকে করাচি নামে একটি পূর্বমুখী একতলা ভবন রয়েছে। তোরণের পিছনে অন্দরমহল নামে একতলা দক্ষিণমুখী একটি ভবন রয়েছে। পুরো ইটের দেওয়ালে চুনকাম সহ লেপন দিয়ে ঢাকা। দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে গভীর পরিখা খনন করা আছে। পরিখাটিকে পূর্ব দিকে নরসুন্দা নদীর সাথে সংযুক্ত করা হয়। বাড়ির সামনে ইশাখার সময়ের খনন করা একটি দিঘি আছে। জঙ্গলবাড়ি দুর্গের কাছে দিঘির পাশে আছে একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। লোকমুখে প্রচলিত আছে ইশাখায় মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটিতে রয়েছে মুঘল স্থাপত্য শৈলীর ছাপ। মসজিদের পাশে ইশাখার বংশধরদের বাঁধানো কবর রয়েছে। জানা যায় ২০০৫ সালের ১২ জুন দুর্গের ভিতরের দরবার গৃহটি সংস্কার করে স্থানীয় প্রশাসন ইশাখার স্মৃতি জাদুঘর ও পাঠাগার স্থাপন করেন। বর্তমানে মহাবীর ইশাখার স্মৃতি বিজড়িত বাড়িটি ২০০৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঘোষণা করে এবং পরবর্তীকালে ২০১৩ সালে বাড়িটির সামনে পুরাকীর্তি সংরক্ষণের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। ইতোমধ্যে দুর্গের ভেতরে থাকা পুরাকীর্তির সংরক্ষণ করেছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রিয় ভিউয়ার্স, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের অন্তর্গত কাদির জঙ্গল ইউনিয়নের নরসুন্দা নদী বিধৌত জঙ্গলবাড়িটির সন্ধান করতে গিয়ে সময় কথা বলে টিম খুঁজে পায় মসনদে আলা বীর ইশাখার বংশধরদের। তোমার নাম কি বাবু? My name is Tajimdat Khan. My name is Tajimdat Khan. জনাব জামালদাদ খান। জি। আপনি তো এখন এই ইশাখার বংশধর হিসেবে আছেন। জি জি। তা আপনি আসলে কততম বংশধর? আমি ইশাখার ১৫তম বংশধর। ১৫তম বংশধর। তো এই যে ইশাখার আপনি বংশধর, অনেকের সাথে নানানভাবে কথাবার্তা বলেন, তখন দেখি যে আপনি ইশাখার বংশধরের কিছু নথিপত্র দেখেন। আমাদের কি দেখা যায়? আমার কাছে যা আছে ইশাখার এই স্মৃতিচিহ্ন,
এটুকু আপনাকে দেখাতে পারবো, এর বেশি কি কি আছে একটু আমার দেখি। কাছে ওনার কিছু ছবি আছে। আচ্ছা ইশাখার একটা সিঙ্গেল ছবি আর্ট করার থেকে ফটোকপি করা, এটা আচ্ছা। দর্শনার্থীরা চাইলে আমরা এটা ঘরের থেকে বাইর করে এনে দেখাই। দেওয়ান ইশাখা। যে দেওয়ান ইশাখা। হ্যাঁ। আর এই যে মানসিংহ যুদ্ধ করার পরে যে সম্রাট আকবরের দরবারে যে নবরত্ন সবাই ছিল সেই সবার ছবিটা আমাদের কাছে আছে, এটাও আর্ট করার থেকে ফটোকপি করা। আচ্ছা 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 হ্যাঁ। আর উনি হলেন গা ইশাখার 12তম বংশধর। উনি পর্যন্ত জমিদারি স্টেটটা ছিল উনি হলেন গা আমার আব্বার দাদা, মানে দেওয়ান দেওয়ান আজিম দাদ খান আপনার আব্বা দাদা। দাদা, জি। মানে আপনার বড় দাদা, আমার বড় বাবা, বড় বাবা যেটা, জি। উনি ছিলেন মানে এই বাড়ির শেষ জমিদার। শেষ জমিদার। জি, ওনার পরে এখানে পরবর্তী- জমিদার বংশের এইগুলি দেখলাম, তো এদের তো আসলে কিছু ব্যবহারিত এই বাড়ির কোনো কিছু আপনার কাছে আছে যে জিনিসগুলি তৎকালীন সময় আপনার আব্বা কিংবা দাদা দাদারা ব্যবহার করতেন, এরকম কোনো সরঞ্জাম আপনার কাছে আছে? এইগুলা এই ওনার ব্যবহার বা এই জমিদারদের যেমন আজিম দাদকা পর্যন্ত যেসব জিনিসপত্র ব্যবহার করছিল বিভিন্নভাবে দেখাত হয়ে গেছে। তো সর্বশেষ 2টা পেলা আছে আমার কাছে, এগুলা ছুঁড়ে আছেন সাইরকুল, এগুলা হেকেমি চিকিৎসা হিসেবে ব্যবহার করতো। কোনগুলি দেখি? এই যে পেলাটা এই পেলাটা লোক ছুঁড়ে আছেন সাইরকুল লেখা চতুর্দিক দিয়ে ভিতরে বাহিরে। জি জি। এটাতে বিভিন্ন অসুস্থ হইলে পরে এটা দুয়ে পানি খাইলে পরে আরোগ্য হইতো আর কি তখনকার সময়। আচ্ছা। এখনো প্রচলিত আছে এই পেলা দুয়ে অনেকেই পানি নিয়ে বিভিন্ন রোগের জন্য জি, জি। নিয়ে পানি খাওয়ালে পরে মানে রোগবালাইটা মানে কি আরোগ্য লাভ করে। এটা 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 কিভাবে করতো এটা? এটা আমরা কাছে পানি নিয়ে আসলে পরে আমরা বড় একটা পাত্রের মধ্যে রাখি, পানিটা ঢাইলিয়া হ্যাঁ। পরে এটা ধুয়া এই পাত্রটা সহ ধুয়া আমরা দিয়ে দিলে পরে এই পানিটা খাইলে আরোগ্য হয়। এটাতে তাহলে চারকুল লেখা আছে, দাদা একটু চারকুল। দেখতে পারি কি? জি, জি। জি জি। হ্যাঁ, এখানে পুরোটাতেই চারকুল লেখা আছে। আচ্ছা, তারপরে আর এটা হলো একটা সিরামিক্সের পেয়ালা, এটার মধ্যে শুধু কলিমাটা কলিমাটা লেখা আছে। আছে। হ্যাঁ, এই যে কলিমা, জি এটা সিরামিক্সের। জি এই যে আপনাদের এই যে মানে কি আর কি আপনার যে বংশ, জি। এরপর আপনাদের কি মানে কি বংশ পরম্পরায় মানে কি যে একটা- সেই থেকে এই পর্যন্ত কোনো আপনাদের কোনো পরিচিতির কোনো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে একটা বংশ তালিকা আছে। জি, জি। ইশাখার বাবার ঊর্ধ্বতন বংশধর থেকে মানে ধরে সূচনা থেকে। সূচনা থেকে জি, এই দেখি পর্যন্ত আমরা। আমাদের কাছে একটা তালিকা আছে এই কারপর কে আসছে। আচ্ছা। এটা হলো ইশাখার বাবার ঊর্ধ্বতন বংশধররা। হ্যাঁ। হলেন ইশাখার বাবা রাজা কালিদাস গজদানের সিং নামান্তরে সুলেমান খান। উনি হিন্দু থেকে মুসলমান হয়ে সুলেমান খান নামকরণ করছে। ওনার ছেলে দেওয়ান ইসমাইল খান, দেওয়ান ইশাখা। ইসমাইল খান নিঃসন্তান হয়ে যায়। ইশাখার 2 ছেলে মুসাক্কা মোহাম্মদ খান। হ্যাঁ। তো মুসাক্কার 2 ছেলে দেওয়ান ফিরোজ খান, দেওয়ান মাসুম খান। ফিরোজ খান নিঃসন্তান, মাসুম খান জেনারেশন। হ্যাঁ। আর দেওয়ান মোহাম্মদ খান ছেলে লোক দেওয়ান আদম খান, ইয়াজ মোহাম্মদ খান। আদম খান নিঃসন্তান, ইয়াজ মোহাম্মদ খান জেনারেশন। আপনারা কোন ইয়েতে আসছেন? আমরা এই দিক থেকে আসছি। আপনার দাদা কততম ছিল? আমার দাদা লোক 13তম, দেওয়ান কায়ুম দাদ খান। আর আমার বাবা 14, দেওয়ান আমিন দাদ খান। আমার নামটা হলো এটা জামাল দাদ খান। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এমন আরও নতুন নতুন অজানা তথ্য এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখতে এবং ইতিহাস ঐতিহ্য প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।